সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, সহকারী শিক্ষক, দিনাজপুর জিলা স্কুল। আমি আজকে তোমাদের ক্লাস 6-এর বিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে আজকে সকালে তোমরা কী খেয়েছো, তো নিশ্চয়ই তোমরা উত্তরে বলবে যে ভাত খেয়েছি, সবজি খেয়েছি। হ্যাঁ, তো আবার যদি তোমাদের প্রশ্ন করি যে এগুলো তোমরা কোথা থেকে পাও বা কোথা থেকে এসেছে, নিশ্চয়ই তোমরা বলবে যে এগুলো উদ্ভিদ থেকে এসেছে। আবার যদি আমি তোমাদের প্রশ্ন করি যে এগুলো উদ্ভিদ আবার কোথা থেকে পায়, তো এই ক্ষেত্রে বলা যাবে যে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজেই তৈরি করে, সেই খাদ্য থেকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। উদ্ভিদ কী হিসাবে এটা খাদ্য তৈরি করে? নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে। হ্যাঁ, এটা একটা পদ্ধতি আছে, যে পদ্ধতির নাম হলো সালোক সংশ্লেষণ। আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। আমরা আজকে সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি যে সালোক সংশ্লেষণ কি। তো সালোক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদে একটি খাদ্য তৈরির প্রক্রিয়া। তো এই সালোক সংশ্লেষণটা কোথায় হয়ে থাকে? উদ্ভিদে সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ হচ্ছে উদ্ভিদের পাতা। তো এই পাতায় কেন সালোক সংশ্লেষণ হয়? পাতা প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে, পাতার মধ্যে প্রচুর পরিমাণে পত্ররন্ধ্র থাকে এবং পাতা প্রশস্ত হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো গ্রহণ করে, যার জন্য পাতার মধ্যে সালোক সংশ্লেষণ হয়ে থাকে। তবে পাতা ছাড়াও কচিকাণ্ড সালোক সংশ্লেষণ হয়ে থাকে। তো এই সালোক সংশ্লেষণ তৈরি করতে কী কী উপাদান লাগে সেগুলো দেখি। এক নম্বর হচ্ছে পানি, দুই নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তিন নম্বরে ক্লোরোফিল, চার নম্বর হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো। তো এই চারটি উপাদানের সমন্বয়ে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে সেটা আমরা এখন জানব। ধরো এটা একটা উদ্ভিদ, মনে করো এটা একটা উদ্ভিদের পাতা, একটা উদ্ভিদের পাতা। আমরা জানি যে সালোক সংশ্লেষণের প্রধান অংশ উদ্ভিদের পাতা। এই পাতায় কিভাবে খাদ্য তৈরি হয়? তো এখানে ধরো এটা হলো সূর্য, এই সূর্য থেকে পাতা আলোক রশ্মি গ্রহণ করে, আবার বায়ুমণ্ডল থেকে
কার্বন ডাইঅক্সাইড, এটা হলো আমি প্রতীকের সাহায্যে লিখতেছি CO2 কার্বন ডাইঅক্সাইড, এটা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড সেটা পাতার মধ্যে গ্রহণ করতেছে। সূর্য থেকে আলো রশ্মি, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড, পাতার মধ্যে তো ক্লোরোফিল আছে, অসংখ্য ক্লোরোফিল আছে, ক্লোরোফিল, এবং এখানে মূলের সাহায্যে মাটি থেকে উদ্ভিদ পানি গ্রহণ করে, পানি গ্রহণ করে। পানি গ্রহণ করে উদ্ভিদের পাতার মধ্যে রান্না বান্না হয়, যেরকম আমরা বাসায় রান্না বান্না করি, উদ্ভিদের পাতার মধ্যে এরকম রান্না বান্না হয়। সেই রান্না বান্নার ফলে উদ্ভিদ কী তৈরি করে? পানি নিচ্ছে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, সূর্য থেকে আলো রশ্মি নিচ্ছে। এই আলোর সাহায্যে রান্না বান্নার মাধ্যমে উদ্ভিদ যে খাদ্য তৈরি করে সেটা হলো গ্লুকোজ বা শর্করা, এই গ্লুকোজ তৈরি করে। আবার অপরদিকে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে, অপরদিকে ত্যাগ করতেছে হলো অক্সিজেন, এটা হলো অক্সিজেন। তো এখন আমরা এটা রাসায়নিক সমীকরণের মাধ্যমে দেখতে পারি যে রাসায়নিক সমীকরণের মাধ্যমে এটা এই প্রক্রিয়াটা কীভাবে তৈরি হচ্ছে। তো রাসায়নিক সমীকরণটা আপনি দেখুন, বায়ুমণ্ডল থেকে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড প্লাস মাটি থেকে পানি, যেটা আমি চিত্রের আকারে দেখা দিলাম। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড, মাটি থেকে পানি, এটা হলো এখানে হলো সূর্যের আলো, সূর্যের আলো। পাতার মধ্যে কি বিদ্যমান আছে? পাতার মধ্যে আছে ক্লোরোফিল, পাতার মধ্যে ক্লোরোফিল। এটা একটা রাসায়নিক সমীকরণ বা রাসায়নিক বিক্রিয়া, যে বিক্রিয়ার মাধ্যমে যে উপাদান তৈরি হয় সেটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ প্লাস পানি প্লাস অক্সিজেন, এটা তৈরি হচ্ছে। সেই গ্লুকোজটাকে বলা হচ্ছে খাদ্য, আর পানি তৈরি হচ্ছে উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন নির্গত হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি যে সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা বা সালোক সংশ্লেষণের রাসায়নিক সমীকরণটা এইভাবে আমরা বলতে পারি যে সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড, মাটি থেকে পানি, সূর্য থেকে আলো, পাতায় অবস্থিত তার নিজস্ব ক্লোরোফিল এর সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে খাদ্য, পানি ও অক্সিজেন উৎপন্ন করে। এই সামগ্রিক প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণ এই প্রক্রিয়াটি সাধারণত দুটা পর্যায়ে হয়ে থাকে। একটা হচ্ছে আলোক পর্যায়, একটা হলো আলোক পর্যায়, আর একটা হলো অন্ধকার পর্যায়। একটা হলো আলোক পর্যায়, আরটা হলো অন্ধকার পর্যায়। আলোক পর্যায়ে অবশ্যই আলোর উপস্থিতিতে এই রাসায়নিক সমীকরণটা সংঘটিত হয়। এখানে আলো ছাড়া এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয় না। অবশ্যই এখানে আলো পর্যায়, সেটাকে বলা হচ্ছে আলোক পর্যায়। অন্ধকার পর্যায়, এই পর্যায়ে আলোর প্রয়োজন পড়ে না, তবে যখন দিনের বেলা আলো থাকে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়াটা সংঘটিত হতে পারে। তো এই দুটা প্রক্রিয়ার মাধ্যমে, এই দুটা পর্যায়ের মাধ্যমে এই রাসায়নিক সমীকরণটা সংঘটিত হয়, ফলে খাদ্য উৎপন্ন হয়। সেই খাদ্য উদ্ভিদও খায় এবং আমরাও খাই। এই সালোক সংশ্লেষণের আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়ে উদ্ভিদের পাতার মধ্যে বিভিন্ন ধাপে সংঘটিত হয়। সেই ধাপগুলো তোমরা উচ্চতর ক্লাসে জানতে পারবে।
এখন আমরা আসি পরবর্তী পর্যায়ে। সালোক সংশ্লেষণে আরেকটা জিনিস উল্লেখ্য যে এই প্রক্রিয়া সালোক সংশ্লেষণে উদ্ভিদে ক্লোরোফিল যেমন প্রয়োজন, আলো তেমন প্রয়োজন। তার মানে এই যে উপকরণগুলো আছে এই উপকরণগুলোর মধ্যে যে কোনো একটি উপকরণের অনুপস্থিতি ঘটলে সালোক সংশ্লেষণের ব্যাঘাত ঘটে। কাজে এই প্রক্রিয়াটি সংগঠিত হওয়ার জন্য এই 4টি উপকরণেই প্রয়োজন। তো এখন আমরা আসি সালোক সংশ্লেষণ আমাদের জীবনে কেন প্রয়োজন, এটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখতে পারি। যাই হোক, আমরা যে চার্টের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ তো আমরা এটা চার্টের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমস্ত শক্তির উৎস হলো একমাত্র সূর্য। একমাত্র সবুজ উদ্ভিদ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে আবদ্ধ করতে পারে। তারপরে সমগ্র প্রাণীকুল খাদ্যের জন্য সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। সমগ্র প্রাণীকুল খাদ্যের জন্য সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। আর সবুজ উদ্ভিদ এই প্রক্রিয়ার মাধ্যমে তথা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সেই খাদ্য প্রস্তুত করে থাকে। আবার পরিবেশের ভারসাম্য রক্ষা বিশেষ করে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের অনুপাত সঠিক রাখার জন্য সালোক সংশ্লেষণের প্রক্রিয়া অনস্বীকার্য। তোমরা একটু খেয়াল করো যে আমরা মানুষ সহ অন্যান্য প্রাণী বা বিভিন্ন আমরা কলকারখানার কাজে প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। অর্থাৎ এইভাবে প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে আসার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এত পরিমাণ বেশি বৃদ্ধি পাবে যে জীবের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে পরিবেশ। সেই সবুজ উদ্ভিদ সেই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য সঠিক রাখতেছে, যার ফলে আমরা পরিবেশে সুন্দরভাবে বসবাস করতে পারতেছি। তারপরে মানব সভ্যতার অগ্রগতির অনেকাংশে সালোক সংশ্লেষণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। সেটা হলো বিভিন্ন শিল্প সামগ্রী বা ঔষধ শিল্প বা ঔষধ, জীবাশ্ম জ্বালানি, এগুলো প্রধান উৎস হচ্ছে উদ্ভিদ। আর উদ্ভিদ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এই দিনের পর দিন তার বংশ পরম্পরায় টিকে রাখতেছে, যার ফলে এই মানব সভ্যতা আজকে সুন্দরভাবে বেঁচে আছে। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে সালোক সংশ্লেষণ যদি সংগঠিত না হয় তাহলে মানব সভ্যতা বিলীন হয়ে যাবে, জীবজগতের মহা বিপর্যয় ঘটবে। অর্থাৎ আমরা এই সুন্দর পরিবেশে সুন্দরভাবে বেঁচে থাকতে পারতাম না। সেক্ষেত্রে বলা যায় যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। এবার তোমাদের এই অধ্যায়ে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা আমরা একটু দেখে নিতে পারি। সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে বায়ুমণ্ডলে যে অক্সিজেন নির্গত হচ্ছে এটা আমরা কিভাবে প্রমাণ করব।
এটা একটা পরীক্ষা আছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গমনের পরীক্ষা। অর্থাৎ বায়ুমণ্ডলে যে উদ্ভিদ, যে আমরা হয়তো মনে করতেছি যে উদ্ভিদের কোথায় রান্নাবান্না হচ্ছে, কোথায় সালোক সংশ্লেষণ হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি না। এই পরীক্ষাটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন যে ত্যাগ করে, তার একটা আমরা পরীক্ষা করে দেখতে পারি। সেটা হচ্ছে আমরা এর জন্য প্রয়োজনীয় উপকরণ, প্রয়োজনীয় উপকরণের মধ্যে আমরা বিকার, 2 নম্বর হলো ফানেল, 3 নম্বর হলো টেস্ট টিউব, টেস্ট টিউব, 4 নম্বর আছে উদ্ভিদ, হাইড্রোজেন উদ্ভিদ, আর একটা নিতে পারি দিয়াশালাই। এই কয়েকটা উপকরণের মাধ্যমে আমরা এই পরীক্ষাটি করতে পারি। তো পরীক্ষাটা আমরা কিভাবে করবো একটু চিত্রে আকারে আমরা দেখে নিই। এটা তোমাদের যেহেতু এই অধ্যায়ে ক্লাস শুরু আগে স্কুল বন্ধ হয়ে গেছে, যার জন্য পরীক্ষাটা করে দেখানো নেই। স্কুল খুললে আমরা নেক্সট এই পরীক্ষাটা হাতে কলমে আমরা দেখে এটা শিখবো। তো চিত্রের মাধ্যমে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে এটা কিভাবে আমরা এই পরীক্ষাটা করবো। আমরা যদি একটা ফানেল নেই, যে বড় আকৃতির ফানেল নেই, বড় আকৃতির একটা আমরা ফানেল নেই, ফানেল নেই, ফানেলের মধ্যে এই ফানেল সরি একটা বিকার নেই, আমরা একটা বড় আকৃতির বিকার নেই, সেই বিকারের মধ্যে একটি আমরা ফানেল নিব, সেই বিকারের মধ্যে আমরা একটা ফানেল নিব। এই ফানেল নিলাম এবং এর মধ্যে আমরা একটা উদ্ভিদ নেব, হাইড্রোজেন উদ্ভিদ নেব। এর মধ্যে আমরা একটা উদ্ভিদ নেব, যে উদ্ভিদে যে উদ্ভিদের কাণ্ডটি সেটা ফানেলের নলের দিকে থাকে, সেই উদ্ভিদের কাণ্ডটি ফানেলের নলের দিকে থাকে। এবং এখান থেকে আমরা একটা টেস্ট টিউব নেব, এখানে আমরা একটা টেস্ট টিউব নেব, এখানে একটা আমরা টেস্ট টিউব নেব এবং এই বিকারের মধ্যে আমরা পানি নেব। প্রাথমিক অবস্থায় আমরা এখানে 1/3 পানি নেব, এখানে 1/3 পানি নেই, যাতে এখানে পানি যাতে ফানেলটি সম্পূর্ণ ঢেকে না যায়। এর পরবর্তীতে যখন আমরা এখানে একটা উদ্ভিদ নিব, সেই উদ্ভিদটা নেওয়ার পর পানি আমরা এমনভাবে ঢালবো যেন এই ফানেল সহ উদ্ভিদটি সম্পূর্ণরূপে ঢেকে যায়। ঢেকে গেলে আমরা একটা টেস্ট টিউব নেব, যে টেস্ট টিউবে পানি নেব, পানি নিয়ে আমরা এটা সম্পূর্ণ বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে সম্পূর্ণ আমরা ফানেলের ভিতর দিয়ে আমরা টেস্ট টিউবটাকে ফানেল পর্যন্ত ঢুকাই দেব। এর ফলে আমরা এটা কিছুক্ষণের জন্য আমরা সূর্যালোকে রেখে দিব। সূর্যালোকে রেখে দিলে সূর্যের আলো উপস্থিতিতে ওখানে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে
উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হবে, যার ফলে অক্সিজেন নির্গত হবে এবং সেই অক্সিজেন এখানে আমরা যে পানি আছে সেই অক্সিজেন বুদবুদ আকারে এইভাবে বুদবুদ আকারে অক্সিজেনগুলো এই টেস্ট টিউব ভর্তি হয়ে যাবে। একসময় এটা নিচের দিকে নেমে আসবে পানিটা, তারপর পরবর্তীতে আবার আমরা বুড়ো আঙুল দিয়ে টেস্ট টিউবটাকে বের করে ডিএসএলআর ম্যাচ দিয়ে আমরা যদি জলন্ত কাঠিগুলো প্রবেশ করাই তাহলে এটা ধপ করে জল উঠবে। এর থেকে প্রমাণিত হবে যে এখান থেকে এগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে অক্সিজেন নির্গত হচ্ছে। তো তোমাদের এই পঞ্চম অধ্যায়ে এই পর্যন্ত পড়া। তো তোমরা তো বাড়ির কাজ নিয়ে নাও, বাড়িতে এই কাজটা তোমরা করবে, সেটা হচ্ছে বাড়ির কাজ। 1 নাম্বার হচ্ছে রাসায়নিক সমীকরণ সহ সালোক সংশ্লেষণের সংজ্ঞা। 2 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষণ পদ্ধতি। 3 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষণের গুরুত্ব। এই 3টা কাজ তোমরা বাসায় করবে এবং লিখবে। এগুলো তোমাদের কাজ, পরবর্তীতে স্কুল খুলে এই কাজগুলো আমি তোমাদের কাছ থেকে নেব। তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে পরবর্তীতে তোমরা নোট রাখবে, স্কুল খুললে ক্লাসে আমরা এগুলো বিষয় নিয়ে আবার বিষয় আলোচনা করব। এতদিনে তোমরা ভালো ছিলে, এরপরেও তোমরা ভালো থাকবে এবং ভালো থাকো, সুস্থ থাকো, নিজেকে নিরাপদে রাখো এবং আমরাও সুস্থ থাকি। আমাদের জন্য তোমরা দোয়া করো, তোমাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা কি?